রাত ঠিক 1:15। নিঝুম অন্ধকারে ডুবে আছে পুরো ড্রয়িং রুম। পিনপতন নীরবতা চিরে প্রধান ফটক দিয়ে অত্যন্ত সন্তর্পণে মুখ ঢাকা 5 জন সশস্ত্র লোক ভেতরে প্রবেশ করল। পুরো ঘরের আবছা অন্ধকারের মাঝেই তাদের লিডার বা বস ফিসফিসিয়ে পেছনের লোকগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে বলল, আমার পিছনে আয়। আজকের মধ্যেই মাস্টার অর্ডার দিয়েছে, একে ঘুমের মধ্যে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে। কথাটা শেষ করে বস যেই না ড্রয়িং রুমের মাঝখানে পা বাড়ালো, অমনি পুরো দলটা ভয়ে নিজেদের জায়গায় কেঁপে উঠল। কারণ সোফায় কেউ ঘুমিয়ে নেই, সেখানে পা তুলে শান্ত হয়ে বসে আছে স্বয়ং আজলান চৌধুরী। বস চিৎকার করে উঠল, কি দেখছিস শালাকে, মার ওরে। কিন্তু আফসোস, বসের সেই হুকুম শোনার মতো পেছনে একজন লোকও জীবিত অবশিষ্ট ছিল না। আজলান চৌধুরী ততক্ষণে পেছনের 4 জনকে একাই যমরাজের ঘরে পাঠিয়ে দিয়েছে। বস এবার ভালো করে খেয়াল করলো, আজলান 2 চোখের ভ্রু নাচিয়ে দাঁত কিরমির করে নিজের বাম হাত থেকে একটা বিশাল রামদা ডান হাতে চালান করলো। সেই ধারালো রামদার ডগা দিয়ে তখনও টুপটুপ করে তাজা রক্ত চুইয়ে পড়ছে মেঝের উপর। ফ্ল্যাশব্যাক কয়েক মিনিট আগে লুকিয়ে যখন 4 জন লোক 2 ভাগে ভাগ হয়ে ড্রয়িং রুমে ঢুকছিল, তখন বাম দিক দিয়ে যাওয়া 2 লোকের ঠিক পেছনে ছায়ার মতো হাজির হয়েছিল আজলান। প্রথম লোকটির মুখ এক হাতে চেপে ধরে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে বাম হাতের রামদা দিয়ে তার গলাটা ফালা করে দেয় সে। পাশের জন তা দেখে ফেলে নিজের রিভলভার দিয়ে শুট করতে যাবে, ঠিক তখনই আজলান পাশে থাকা একটা ভারী ক্রিস্টালের ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মেরে তার হাতের বন্দুকটা ফেলে দেয়। বন্দুক মাটিতে পড়ার আগেই আজলান এক ছুটে গিয়ে লোকটার পেটে এক মারাত্মক ঘুষি বসায়। লোকটা ব্যথায় আহ করার সুযোগটুকু পেল না। তার আগেই আজলান তার বিশাল ও পেশিবহুল হাত দিয়ে লোকটার গলা এমনভাবে চেপে ধরল যে এক পর্যায়ে দম আটকে তার জিভ বাইরে বের হয়ে গেল। কোনো চিৎকার ছাড়াই সে মেঝেতে ঢলে পড়ল। ঠিক একইভাবে ডান দিক দিয়ে যাওয়া বাকি 2 জন যখন মুখ চেপে ধরে পালানোর পথ খুঁজছিল, আজলান তাদের ঘাড়ে রামদা দিয়ে পরপর কয়েকটা কোপ বসালো। ফিনকি দিয়ে আসা রক্তের গরম ছিটকা আজলানের চোখে মুখে লাগতেই তার ঠোঁটের কোণে এক পৈশাচিক খুনে হাসি ফুটে উঠল। সর্বশেষ জন এসব দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার বসকে ডাকার জন্য হাত তুলতে গিয়েছিল, কিন্তু আজলান তার মুখ চেপে ধরে এক কোপে সেই হাতটাই শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। তার পরের কোপ ধর থেকে মাথাটা নামিয়ে ফেলে। ব্যাস, বাকি রইল কেবল তাদের এই ওভার স্মার্ট বস। বর্তমান আজলানের সাদা ধবধবে শার্টটা এখন শত্রুদের রক্তে লাল হয়ে ঠিক ঠিক করছে। তার চোখের মনিতে এক আদিম পৈশাচিক আনন্দের মেলা। আজলান এবার বসের দিকে তাকিয়ে নিজের হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বিকৃত এসে বলল, কেমন লাগলো ট্রেলারটা? হ্যাঁ, আজলানের কথা শেষ হতেই আড়াল থেকে জন আর সশস্ত্র গার্ডরা চিতার মতো এসে ওই লিডারকে চারিদিক থেকে চেপে ধরে মাটিতে হাঁটু গেড়ে বসিয়ে দিল। আজলার রামদাটা মেঝেতে ফেলে দিয়ে জনের দিকে তাকিয়ে গর্জে উঠল, জন, এই কুত্তার বাচ্চাকে টেনে হিস্ট্রি আমার টর্চার সেলে নিয়ে যা। ওখানে রেখে একে খুব ভালো মতো আদর করবে, যেন হাড়ের জোড়াগুলো আলাদা হয়ে যায়। আর আমি চললাম আর বউয়ের আসল আদর খেতে। 7 বছরে জমে থাকা আদর আজকে এক রাতে বসাতে হবে। দরজার দিকে পা বাড়িয়ে আজলান আবারও ঘুরে তাকালো। গার্ডদের দিকে আঙুল উঁচিয়ে ঠান্ডা গলায় হুকুম দিল, আর শোন, সকাল হওয়ার আগে নর্দমার রক্তের একটা দাগ যেন আমি ফ্লোরে না দেখি, সব চকমকে করে ফেলবে। এই বলেই আজলান নিজের শরীর থেকে রক্তের গন্ধ দূর করতে আর ফ্রেশ হতে শীষ বাজাতে বাজাতে নিজের ঘরের দিকে চলে গেল। রাশিয়ার সেই ভয়ঙ্কর গ্যাংস্টার আজ নিজের চেনা রূপে ফিরে এসেছে। আজলান ওয়াশরুম থেকে একদম ফ্রেশ হয়ে বের হলো। গায়ের সব রক্ত আর ক্লান্তি ধুয়ে সে একটা কুচকুচে কালো শার্ট আর ট্রাউজার পরে নিল। আয়নায় নিজের ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে তার মনে হলো
আজ রাতেই কচিবুর হিসাবটা চুকিয়ে ফেলতে হবে। সে হনহন করে পা বাড়ালো এলিনার ঘরের দিকে, কিন্তু এলিনার রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই রাশিয়ার সেই দুর্ধর্ষ গ্যাংস্টারের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন টুকটুক করতে লাগলো। কাল রাতে সে ধারালো এয়ারপিনের খোঁচা আর আজকে ডাইনিং টেবিলের ক্যারেটের প্যাচ মনে পড়তেই আজলানের কপালে ঠান্ডা ঘাম জমে গেল। সে দুই হাত জোর করে মনে মনে ভয়ে ভয়ে দোয়া ইউনুস পড়তে লাগলো। দোয়া শেষ করে সে দরজার হ্যান্ডেলে হাত দিয়ে দেখলো ভেতর থেকে শক্ত করে লক করা। কিন্তু আজলান চৌধুরী তো সাধারণ কেউ নয়। সে পকেট থেকে একটা সূক্ষ্ম তার বের করে অতি কৌশলে একদম শব্দহীনভাবে লকটা খুলে ফেলল। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে দেখল ঘরের এসি চলছে আর এলিনা কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এলিনাকে ওভাবে নিশ্চিন্তে ঘুমোতে দেখে আজলান এতক্ষণে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেল। সে পকেট থেকে ক্লোরোফর্মের বোতল আর একটা রুমাল বের করে রেডি করল। তারপর বিড়ালের মতো পা টিপে টিপে যখন খাটের পাশে গিয়ে এলিনার একদম কাছে পৌঁছলো, ঠিক তখনই এলিনা হঠাৎ একটু নড়ে উঠল। ব্যাস, আজলানের কলিজা যেন এক লাফে মুখের কাছে চলে এসেছে। সে কোনো কিছু না ভেবে নিজের গ্যাংস্টার ইগো বিসর্জন দিয়ে ডাইভ মেরে 1 সেকেন্ডের মধ্যে খাটের নিচে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। খাটের নিচের অন্ধকূপে ধুলোবালির মধ্যে শুয়ে সে নিজের শ্বাসটুকুও বন্ধ করে রাখল। কিছুক্ষণ পর যখন এলিনার আর কোনো সারা শব্দ পাওয়া গেল না, আজলান অত্যন্ত সাবধানে খাটের নিচ থেকে মাথা উঁচু করল। দেখলো এলিনা আবার অভ্যাস ফিরে ঘুমিয়ে পড়েছে। এবার আর আজলান কোনো রিস্ক নিল না। সে চিতার মতো আলতো করে খাটে উঠে এলিনার উপর ঝুঁকে পড়ল এবং এক হাত দিয়ে ক্লোরোফর্ম মাখানো রুমালটা এলিনার নাকে শক্ত করে চেপে ধরল। এলিনা সামান্য একটু ছটফট করে কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ অজ্ঞান হয়ে নিস্তেজ হয়ে পড়ল। এতক্ষণে আজলান সোজা হয়ে বসল। কপাল আর ঘাড়ের ঘাম হাত দিয়ে মুছিয়ে সে খাটের উপর ধপ করে বসে নিজের দিকে তাকিয়ে চরম আফসোস করতে বলতে লাগলো, আচ্ছা, ধিক্কার জানাই নিজেরে। আমি নাকি রাশিয়ার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার। কিছুক্ষণ আগে নাকি মাত্র কয়েক মিনিটে 4-4টা তাকড়ার লোককে কপিয়ে ফালাফালা করে দিয়ে এলাম। দেশের লোকে যদি আজ রাতের এই দৃশ্য দেখে, তবে মাফিয়া অ্যাওয়ার্ড তো দূরের কথা, সেরা জোকারের অ্যাওয়ার্ড এনে আমার হাতে ধরিয়ে দেবে। সে অজ্ঞান এলিনার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে নিজের কপাল চাপড়ে ফিসফিসিয়ে বলল, একটা 34 বছরের তাগড়া জওয়ান যুবক, যেখানে শতে শতে বন্দুকধারীকে আঙুলের ইশারা নাচে, সে আজ একটা 22 বছরের মাত্র 47 কেজি ওজনের শুটকি মেয়ের ভয়ে খাটের তলে লুকিয়ে রইল। এই কথা যদি রাশিয়ার মাফিয়ারা জানতে পারে, তাহলে জীবনেও কেউ আমাকে গ্যাংস্টার বলে পাত্তাই দেবে না রে ভাই। আজলান একটা শয়তানি হাসি দিয়ে এলিনার নরম ব্ল্যাঙ্কেটটা এক ঝটকায় সরিয়ে দিল। ব্ল্যাঙ্কেট সরাতেই এলিনার হালকা সিল্কের নাইট ড্রেসের দিকে আজলানের চোখ আটকে গেল। বিশেষ করে এলিনার উন্মুক্ত পেটের দিকে নজর যেতেই আজলানের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে নিজের মুখে হাত দিয়ে আনন্দের চোটে খাটের উপরে ছোটখাটো একটা লাফ মেরে বসল। নিজের এই পাগলামি দেখে সে নিজেই অবজের মতো এলিনের দিকে তাকিয়ে ছড়া কাটার সুরে ফিসফিসে বলে উঠল, দোল দোল দোলনে হাসলান চৌধুরী কচুবউকে আদর করতে ভোলেনি। কচুবউ ঘুমাবে যখনই আদর করব তখনই। 7 বছরের জমে থাকা সব দূরত্ব যেন এক নিমেষে উবে গেল। আজলান ঝুঁকে পড়ে এলিনার তুলতুলে নরম গালে, ফর্সা কপালে আর কালকে সেই ক্ষতবিক্ষত ঠোঁটে আলতো করে ভালোবাসার চুমু খেল। ঠিক তখনই আজলানের চোখে গেল এলিনার পেটের ঠিক মাঝখানে আঁকা সে ছোট্ট আবেদনময়ী বাটারফ্লাই ট্যাটুটার দিকে। ট্যাটুটা দেখে আজলানের ভেতরের পুরুষালী সুপ্ত ইচ্ছেটা আর ধরে রাখা গেল না। তার তীব্র ইচ্ছে জাগলো এই প্রজাপতিটার ওপর নিজের ঠোঁট ছোঁয়াতে। নিজের মনের কথা শুনে আজলান আর দেরি করল না। সে ডিরেক্ট এলিনার পেটে সেই ট্যাটুর উপর মুখ ডুবে দিল। 1 ফোঁটা 2 ফোঁটা করে গভীর ভালোবাসায় সে একটানা 10 মিনিট ধরে সেখানে পাগলের মতো ছোঁ খেতে লাগলো। 10 মিনিট পর যখন আজলান মুখ তুলল, তখন সে নিজেই নিজের কাণ্ড দেখে
একেবারে হতভম্ব হয়ে গেল। এলিনার ধবধবে ফর্সা পেটে সে বাটারফ্লাই ট্যাটুটার চারপাশে আজলানের তীব্র কামড় আর চুমোর কারণে একটা ভয়ঙ্কর গাঢ় লালচে দাগ পড়ে গেছে। আজলান প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই ঢোক গিলে নিজেকে সামলে নিল। সে নিজের বুক ফুলিয়ে মনে মনে বলল, আরে আমি হলাম রাশিয়ার দুর্ধর্ষ গ্যাংস্টার, আর এটা তো আমার নিজেরই কচি বউ। নিজের বউয়ের পেটে একটু কামড় চুমু দিলে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো আর তেমন বড় কোনো অপরাধ করি নাই। অন্য কিছু করলে না হয় একটা কথা হতো, এইটুকু আদর তো পাওনাই ছিল। আজলানের এক মুহূর্ত এলেনার থেকে দূরে থাকতে চাইল না। সেবার স্লাইড করে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে পড়ল এবং এলিনাকে এক হাত দিয়ে নিজের শক্ত বুকের সাথে একদম পিষে জড়িয়ে ধরে চোখ বুঝল। ঠিক কত বছর পর যে আজলান চৌধুরী এত গভীর আর শান্তির ঘুমে তলিয়ে গেল তা সে নিজেও জানে না। রাশিয়ার কোনো আলিশান বেডও তাকে এই 47 কেজি ওজনের কচি বউয়ের বুকের মতো শান্তি দিতে পারেনি। ভোর সকাল 5টা, চারপাশে তখনও হালকা অন্ধকার। আজলান খুব সাবধানে এলিনার গায়ের উপর থেকে নিজের হাতটা সরিয়ে নিল, যেন এলিনার ঘুম না ভাঙে। খাট থেকে নামার আগে সে শেষবারের মতো এলিনার পেটের সে লালচে দাগ হয়ে যাওয়া ট্যাটুটার উপর নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল। তারপর চোরের মতো পা টিপে টিপে রুম থেকে বের হয়ে নিজের ঘরে চলে গেল। এর ঠিক 1 ঘন্টা পর সকাল 6টায় এলিনার ঘুম ভাঙল। চোখ মেলতেই এলিনার পুরো পৃথিবীটা যেন বনবন করে দুলতে লাগলো। মাথাটা তীব্র ঝিমঝিম করছে তার। কাল রাতের ক্লোরোফর্মের কড়া ডোজের কারণে সে কিছুতেই চোখ সোজা রাখতে পারছিল না। এলিনা কপালে হাত দিয়ে উঠে বসার চেষ্টা করতেই অনুভব করল তার সারা শরীরে কেমন যেন একটা অদ্ভুত চেনা চেনা স্পর্শের অবশ অনুভূতি জড়িয়ে আছে। টর্চার সেলের স্বেচ্ছাতে অন্ধকূপে তখন কেবল রক্তের তীব্র গন্ধ। সিলিং থেকে ঝুলতে থাকা হাই ভোল্টেজ বাল্বের আলোটা তুলছে। লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে কাল রাতের সে 5 নম্বর লোকটা। চৌধুরী ভিলার ড্রয়িং রুমে হানা দেওয়া সে গ্যাংয়ের আসল বস। আজলানের গার্ডদের অমানসিক অত্যাচারে তার পুরো শরীর ইতোমধ্যেই ক্ষতবিক্ষত। শরীর বেয়ে চামড়া ফেটে রক্ত ঝরছে। আজলান চৌধুরী তার ডান হাতে একটা ভারী লোহার হাতুড়ি নিয়ে বাতাসে ওস্তাদের মতো ঘুরিয়ে ঘুরিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। হাতুড়িটা লোকটার রক্তাক্ত থুতনিতে ঠেকিয়ে একদম নিচু বরফ শীতল কণ্ঠে বলল, কে পাঠিয়েছে তোকে আমাকে মারতে? বল। দেখ, আমার পার্সোনাল ডিকশনারিতে সুন্দর করে মিষ্টি কথা বলার কোনো রেওয়াজ নেই, তাই ভালো ভালো বলছে, মুখ খোল। বড় বড় লোকটা ভয়ে একটা ঢোক গেল। আজলানের চোখের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনাকে নয়, আমাদের টার্গেট আপনি ছিলেন না চৌধুরী সাহেব। আমরা কাল রাতে এলিনা চৌধুরীকে খুন করতে গিয়েছিলাম। এলিনা চৌধুরীকে খুন করতে গিয়েছিলাম। শব্দ কাটা কানে পৌঁছানো মাত্র আজলান চৌধুরীর ভেতরের সবটুকু মনুষ্যত্ব 1 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। তার চোখের মনি দুটো রাগে টকটকে লাল হয়ে উঠল। গলার রগগুলো পৈশাচিক হিংস্রতায় ফুলে উঠল। কোনো কিছু ভাবার বা কথা বলার সময় সে দিল না। নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে হাতুড়িটা উঁচিয়ে লোকটার মাথায় সজোরে প্রথম আঘাত করল। মুহূর্তের মধ্যে লোকটার মাথা ফেটে গলগলিয়ে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আজলানের কালো শার্ট আর মুখে এসে পড়ল। কিন্তু আজলান সেখানেই থামল না। সে পুরো পাগল হয়ে গেছে। এলিনা নামটা শোনার পর তার আর কোনো জ্ঞান নেই। সে পশুর মতো অনবরত লোকটার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলো আর দাঁত কিরমির করে বিড়বিড় করতে লাগলো, বাস্টার্ড, কুত্তার বাচ্চা, তুই তুই আমার কলেজেতে ঘাত বাড়িয়েছিলি? আমার এলেনাকে ছোঁয়ার সাহস হয়েছিল তোর? এই দুনিয়ায় তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আজলানের হাতুড়িটা যেন দানবের মতো ওঠানামা করতে লাগলো। তীব্র আর পাশবিক আঘাতে এক পর্যায়ে লোকটার মাথার মগজ ছিটকে বাইরে বেরিয়ে এলো। লোকটার নিথর শরীরটা চেয়ারের বাঁধন ছেড়ে মেঝেতে পড়ে গেল। তবুও আজলান থামছে না। সে লাশের উপর চড়াও হয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে উন্মাদের মতো চিৎকার করে বলতে লাগলো, আরে এই কুত্তার বাচ্চা এত দ্রুত মরে গেল কেন?
অত সহজে মরলো কেন? ওর তো আরো কষ্ট পেয়ে মরার কথা ছিল। আজলানের এই চরম পাগলামি আর হিংস্রতা দেখে পাশে দাঁড়িয়ে থাকা শ্রাবণ এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে আজলানকে থামাতে এক পা এগিয়ে গিয়ে বলল, আজলান শান্ত হ, ও মরে গেছে, আর মেরো না। কিন্তু আজলান তখন তার সেই রক্তমাখা মুখ আর রাগে জ্বলতে থাকা লাল চোখ দুটো তুলে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণের কলিরা যেন কেঁপে উঠল। আজলানের সে চাহনিতে এত বড় খুনে ক্ষোভ ছিল যে শ্রাবণের বাড়িয়ে দেওয়া পা দুটো ওখানেই ফ্রিজ হয়ে থমকে গেল। আজলান হাতুড়িটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে শ্রাবণের দিকে হাত বাড়িয়ে দিয়ে হেসে সে বলল, শ্রাবণ, তোর কোমরের এই রামদাটা দে তো আমাকে। শ্রাবণ আর কোনো কথা বাড়ানোর সাহস পেল না। সে কাঁপা কাঁপা হাতে নিজের রামদাটা আজলানের হাতে বাড়িয়ে দিল। রামদাটা হাতে পেতেই আজলানের মুখে এক গা শিউরে ওঠা পৈশাচিক হাসি ফুটে উঠল। সে এক হাত দিয়ে লাশের চুল চেপে ধরল, অন্য হাতের রামদা দিয়ে এক কোপে লোকটার মাথাটা শরীর থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলল। মাথাটা মেঝেতে গড়িয়ে যেতেই আজলান সেখানে ফুটবলের মতো করে সজলে এক লাথি মারল। কাটা মাথাটা ছিটকে গিয়ে টর্চার সেলের দেয়ালে আছাড় খেয়ে পড়ল। মাথাটা লাথি মেরে আজলান দুহাত ছড়িয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে পাগলের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল। পুরো টর্চার সেলে তার সেই পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকা জনসহ আজলানের বডিগার্ডদের প্রত্যেকে, যারা নিজেরা বড় বড় অপরাধী, আজলানের এই রূপ দেখে ভয়ে ভেতর থেকে কেঁপে উঠল। তারা বুঝতে পারল রাশিয়ার গ্যাংস্টার আজলান চৌধুরীকে ঘাটানো যায়, কিন্তু তার বউ এলিনা চৌধুরীর উপর নজর দিলে স্বয়ং যমরাজও তাকে বাঁচাতে পারবে না। আজলান রামদাটা একপাশে ছুঁড়ে মেরে কার্ডদের দিকে তাকালো। তার চোখের সেই খুনে রক্তাভ ভাবটা তখনও পুরোপুরি কাটেনি। সে পকেট থেকে রুমাল বের করে মুখের রক্ত মুছতে মুছতে অত্যন্ত ঠান্ডা কর্কশ গলায় আদেশ করল, এই বাস্টার্ডের লাশটা এখান থেকে নিয়ে যা। আর শোন, এর হাড়গোড়গুলো এমনভাবে করে করবি যেন পোস্টমর্টম রিপোর্টে ডাক্তাররা কোনো প্রমাণ না পায়। গার্ডরা মাথা নিচু করে দ্রুত লাশটা সরিয়ে নেওয়ার কাজে লেগে গেল। আজলান বেসিনের দিকে এগিয়ে গিয়ে পানির কলটা ছেড়ে দিল। লাল রক্তে ধুয়ে যাচ্ছে তার হাত দুটো। পাশে দাঁড়িয়ে থাকা শ্রাবণ এতক্ষণ ধরে নিজের আটকে রাখা শ্বাসটা ছাড়ল। সে আজলানের দিকে তাকিয়ে কপালে জমে থাকা ঠান্ডা ঘাম মুছে বলল, ভাই, তোর এই হিংসতা একটু কমাতো। তুই যখন এভাবে পাগল হয়ে যাস তখন তোকে দেখে তোর এই বন্ধুরই বুক কঁপে ওঠে রে, সত্যি বলছি। বড্ড ভয় লাগে তোকে দেখে। আজলান হাত ধুয়ে বেসিনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। তারপর ধীরে সুস্থে ঘাড় বাঁকিয়ে শ্রাবণের দিকে তাকালো। তার কণ্ঠে তখন কোনো উন্মাদনা নেই, বরং এক পাথরের দৃঢ়তা। বউ হলো আমার ইমোশন, আর আমার ইমোশনে যে হাত বাড়াবে বা আঘাত করার চেষ্টা করবে তার পুরো বংশকে এই পৃথিবীর থেকে নির্বংশ করার জন্য আজলান চৌধুরী একাই যথেষ্ট। খুব তো বড় বড় কথা বলছিস, কিন্তু যখন তুই নিজে এই মেয়েটাকে আঘাত করিস, দিনের পর দিন তাকে মানসিক আর শারীরিক কষ্ট দিস, তখন তোর এই ইমোশন কোথায় থাকে শুনি? তার বেলায় কি যুক্তি তোর? শ্রাবণের এই তীক্ষ্ণ প্রশ্নে আজলান যেন রেগে যাওয়ার বদলে রহস্যময় এক হাসি হাসল। সে শ্রাবণের কাঁধে নিজের ভেজা হাতটা রেখে হালকা চাপ দিয়ে বলল, বউ শব্দের অর্থ কি তা জানিস শ্রাবণ? বউ মানে হলো আমার নিজের অর্ধেক অংশ। আমার এই শরীরকে রক্ষা করা, আগলে রাখা আর তাকে কষ্ট দেওয়া সবকিছু করার অধিকার শুধু এই আজলান চৌধুরীর একার আছে। আমার নিজের অধিকার অন্য কোনো বাইরের কুত্তা যদি হস্তক্ষেপ করতে আসে, তবে কসম খোদার আমি কোনো আগাম নোটিশ ছাড়াই এক নিমিষে তার জান কেড়ে নেব। আজলানের এই অদ্ভুত আর চরম একচেটিয়া মানসিকতা দেখে শ্রাবণ আর কোনো কথা খুঁজে পেল না। সে বুঝতে পারল আজলান চৌধুরী এলিনাকে ভালোবেসে আগলে রাখুক কিংবা তীব্র আক্রোশে কষ্ট দিক, এলিনা শুধু এবং শুধুমাত্র আজলানেরই সম্পত্তি। আর সেই সম্পত্তিতে সামান্যতম নজর দেওয়া মানেই হলো নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। সকালবেলা এলিনা রোজকার মতোই ভার্সিটির উদ্দেশ্যে নিজের গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু মূল রাস্তা থেকে কিছুটা ফাঁকা গলিতে ঢুকতেই হঠাৎ একটা কালো রঙের হাইস মাইক্রোবাস তীব্র গতিতে
এসে এলিনার গাড়ির ঠিক সামনে ব্রেক কষল। এলিনা কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাসের দরজা খুলে কালো পোশাক পরা 4-5 জন পেশিবহুল লোক বের হয়ে এলো। এলিনা দমে যাওয়ার পাত্রী নয়, সে নিজেই গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে যেতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে অন্য এক লোক এসে ঝটকা মেরে এলিনার মাথায় একটা কালো কাপড় পরিয়ে দিল এবং মুহূর্তের মধ্যে তার হাত শক্ত করে বেঁধে মাইক্রোবাসের ভেতর ছুঁড়ে ফেলে গাড়ি টান দিল। কিছুক্ষণ পর এলিনাকে একটা অন্ধকার ঘরের মাঝখানের কাঠের চেয়ারে হাত পা শক্ত করে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। চোখের উপর তখনও সেই কালো কাপড়। এলিনা ভয় পাওয়ার বদলে চরম রাগে ড্রয়িং রুম আর ওয়াশরুমে সে আদিম রূপ ধারণ করল। সে ছড়ার মতো ছন্দ মিলিয়ে চিৎকার করে গালি দিতে লাগলো। কোন শালা আমাকে তুলে এনেছে? হ্যাঁ, আজকে ওই মদরের একদিন কি আমার একদিন। তোর কলিজা টেনে বের করে যদি পাল্লায় ওজন দিতে না পারি, তবে আমিও সজ্জাদ চৌধুরীর আম্মা এলিনা চৌধুরী না। সাহস থাকলে একবার খালি হাতের বাঁধনটা খুলে দে, তারপর এমন জায়গায় লাথি দিয়ে আঘাত করে তোর বংশের বাত্তি জ্বালাবো যে থাইল্যান্ড গিয়েও আর কোনো দিন সবুজ বাত্তি জ্বালাতে পারবি না। এলিনা যখন রাগে ফুঁসতে ফুঁসতে এসব গালিগালাজ করছে, ঠিক তখনই পেছন থেকে একজন এসে হালকা করে তার হাতের বাঁধনটা খুলে দিল। হাত মুক্ত হতেই এলিনা এক ঝটকায় মুখের কালো কাপড়টা সরিয়ে দিল। সামনে তাকাতেই তার চোখ কপালে উঠল। সামনে দাঁড়িয়ে হাসছে আবরার ফাহাদ, শহরের তরুণ এবং প্রভাবশালী মেয়র আবরার এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে এলিনার দিকে তাকিয়েছিল। হেলিনা চোখ রাঙা দিয়ে সে হা হা করে হেসে ফেলল। আচ্ছা, কেউ এত সুন্দর করে গালি দেয় কেমনে বলো তো? বিশ্বাস করো জান, মন চায় তোমার এই গালিগুলোর উপর চুমু খাই। শো না আমার, আবার গালি দাও, শুনতে বড্ড ভালো লাগে। মেয়রের মুখে এমন নির্লজ্জ কথা শুনে এলিনার মাথা একদম গরম হয়ে গেল। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তোর মতো এমন বেহায়া অসভ্য লোক এই শহরের মেয়র হয় কি করে? হ্যাঁ, ওই তোরে মেয়র বানিয়েছে কোন গাধারে? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। আবরার বাঁকা হেসে বলল, জনগণ বানিয়েছে। শোনো আমার, তুমি যদি চাও তবে ওই জনগণকে আমি এক তুড়িতে উড়িয়ে দিতে পারি। এলিনা মুখ বাঁকিয়ে বলল, জনগণ তো তোর পকেটে থাকে, তাই না? আবরার নরম সুরে বলল, তোমার জন্য আমি এই পুরো দুনিয়া, এমনকি নিজেকেও তোমার পায়ের সামনে নামিয়ে রেখে দিতে পারি এলি। এলিনা চরম বিরক্ত হয়ে বলল, শালা পায়ের কাছে আনবি? তোর সস্তা মুভি থেকে এই ডায়লগ কপি করেছিস না? হ্যাঁ, আজকে আমার বার্থডে এলি না, তাই দিনটা স্পেশালভাবে শুধু তোমার সাথে সেলিব্রেট করতেই তোমাকে এভাবে তুলে এনেছি। বলেই আবরার টেবিল থেকে এলিনার সবচেয়ে পছন্দের চকলেট কেকটা সামনে নিয়ে এলো। এলিনা শুধু স্তব্ধ হয়ে আবরার দিকে তাকিয়ে রইল। আবরার কেক কাটার ছুরিটা হাতে নিয়ে জোর করে এলিনার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর দুজনে মিলে কেক কেটে আবরারের 32তম জন্মদিন পালন করল। কেক কাটা শেষ হতেই আবরার এলিনার খুব কাছে গিয়ে আবরারের সুরে বলল, এবার আমার গিফটটা দাও শোনা। এলিনা দাঁতের দাঁত চেপে বলল, বেয়াদ্দবের বাচ্চা, বাড়ি থেকে তুলে এনে আবার গিফট চাস? গিফটের ময়রে বাপ। এলিনা এবার নিজের পায়ের বাঁধনটা এক ঝটকায় খুলে হনহন করে হেঁটে যেতে লাগলো। আবরার পেছন থেকে আবেগঘন গলায় ডেকে উঠল, আমি তোমায় ভালোবাসি এলি, আমার এলি জানকে ভালোবাসি, আমার হৃৎপিণ্ডকে ভালোবাসি, আমার পিউনিকে ভালোবাসি। আই লাভ ইউ এলিনা। আবরারের কথা শেষ হতেই উপর থেকে সিলিং ফ্যান সচল হয়ে উঠল এবং হাজার হাজার লাল গোলাপের পাপড়ি বৃষ্টির মতো এলিনার ভেজা চুলের উপর ঝরে পড়তে লাগলো। আবরার এক হাত দিয়ে গোলাপের এক বিশাল তোড়া আর অন্য হাতে একটা ঝকঝকে ডায়মন্ডের আংটি এলিনার সামনে বাড়িয়ে দিল। এলিনা এক মুহূর্তের জন্য থামল। আবরারের চোখের দিকে তাকিয়ে একদম ঠান্ডা থুতু ফেলার মতো গলায় বলল, আই হেট ইউ আবরার ফাহাদ। কথাটা
তীরের মতো আবরারের বুকে বিঁধল। তার মায়াবী চোখে মুহূর্তের জন্য এক অদ্ভুত গভীর ব্যথার ছায়া ফুটে উঠল। এলিনা যখন আবার দরজার দিকে পা বাড়ালো, আবরার নিজের ক্ষতবিক্ষত ইগো সামলে মাথা উঁচু করে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ নিয়ে বলল, আজলান চৌধুরীকে এতই ভালোবাসো যে আমার এই খাঁটি ভালোবাসা তোমার চোখে পড়ছে না? আজলান চৌধুরী নামটা শোনা মাত্র এলিনা যেন এক জীবন্ত আগ্নেয়গিরি হয়ে গেল। সে এক ছুটে ফিরে এসে আবরারের দামি পাঞ্জাবির কলারটা দু হাতে শক্ত করে চেপে ধরল। আবরারের মুখের উপর নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো রেখে এলিনা হিসিয়ে বলল, আমি ঘৃণা করি ওই লোককে, খুব ঘৃণা করি। তোকে আমি এতটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে মানুষের নাম শুনলেও ভেতর থেকে বমি আসে, ঠিক ততটা। আমার সামনে আর কখনো ওই পশুর নাম নিবি না। এই কথা শুনে আবার অদ্ভুত হাসি দিয়ে বলল, সত্যিই কি তাই এলি? কিন্তু সে তো তোমার স্বামী হয়, তাই না? স্বামী শব্দটা শুনতেই এলিনা ঘৃণায় মুখ কুঁচকে ফেলল। সে আবরারকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এই শব্দটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। সে যদি আমার স্বামীই হতো তবে আমাকে এভাবে ফেলে রেখে 7-8টা বছর ধরে দেশের বাইরে দূরে গিয়ে বসে থাকতো না। আজলান চৌধুরী আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতা নেই তার। কথাগুলো বলতে বলতে এলিনার চোখ দুটো অপমানে আর ক্ষোভে আবারও লাল হয়ে এলো। সে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এলিনা চলে যাওয়ার পর আবরার ফাহাদ সোফায় গিয়ে বসল। তার ঠোঁটের কোণে তখন এক পৈশাচিক ও কুটিল হাসির রেখা। সে নিজের পকেট থেকে ফোনটা বের করল এবং এতক্ষণ ধরে সচল রাখা অডিও রেকর্ডিংটা অফ করে খিলখিল করে হেসে উঠল। রেকর্ড করা এলিনার সেই ক্ষোভের বাণী। আমি ঘৃণা করি এই লোককে, সে আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সেটা বারবার প্লে করে শুনতে শুনতে আবার অন্ধকারের দিকে তাকিয়ে বলল, বাহ এলিজান আমার, তুমি ওই আজলান চৌধুরীকে যত বেশি ঘৃণা করবে সুখ তত বেশি বাড়বে। এবার দেখা যাক রাশিয়ার গ্যাংস্টার নিজের বউয়ের মুখে এই রেকর্ডিং শোনার পর নিজের ইগো কিভাবে সামলায়। আজলান চৌধুরী তখন তার কনফারেন্স রুমে রাশিয়ার আন্ডার ওয়ার্ল্ডের এক মোস্ট ইম্পর্ট্যান্ট ডিল ফাইনাল করতে ব্যস্ত। টেবিলের চারধারে বড় বড় মাফিয়া আর বিজনেস পার্টনাররা বসে প্রেজেন্টেশন দেখছে। ঠিক তখনই আজলানের পার্সোনাল ফোনে একটা মেসেজ টোন বেজে উঠল। স্ক্রিনে মেয়রের নাম ভেসে উঠলেই আজলানের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে ফাইলটা এক পাশে রেখে আবরারের পাঠানো সেই ভয়েস রেকর্ডিংটা অন করল। মিটিং এর মৃদু গুঞ্জনের মাঝেই আজলানের কানে এলো এলিনা সেই কান্নার মতো ক্ষোভ আর ঘৃণায় ভরা কণ্ঠস্বর। আমি ঘৃণা করি ওই লোককে, খুব ঘৃণা করি। সে আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতা নেই তার। কথাটা আজলানের কানে পৌঁছানো মাত্রই পুরো কনফারেন্স রুমের তাপমাত্রা যেন এক ধাক্কায় মাইনাসে নেমে গেল। আজলানের চোয়াল শক্ত আরো বেশি সংকুচিত হয়ে এলো। রিপিট, আজলানের শক্ত চোয়াল আরো বেশি সংকুচিত হয়ে এলো। কপালের আর গলার রগগুলো রাগে আর হিংস্রতায় টাবুর মতো ফুলে উঠল। তার চোখের মনি মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। চলতি ডিল আর মিটিং এর তোয়াক্কা না করেই আজলান একটানে গা থেকে তার দামি ব্লেজারটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল। কলার টাইটা ছিঁড়ে ফেলার মতো করে আলগা করে দিল। তার পুরো শরীর রাগে কাঁপছে। সে টেবিলের উপর দুহাত রেখে দাঁড়িয়ে কনফারেন্স রুমে বসা সবার দিকে তাকিয়ে চরম গম্ভীর ও পৈশাচিক কণ্ঠে ইংলিশে গর্জে উঠল, Everyone will be out within 2 minutes, and no one should be seen around. আজলান চৌধুরীর এই রৌদ্রমূর্তি আর খুনে চাহনি দেখে কোটি কোটি টাকার ডিল ফেলে রেখে রাশিয়ার সেই বড় বড় মাফিয়ারাও টু শব্দটি না করে এক কাপড়ে কনফারেন্স রুম থেকে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বেরিয়ে গেল। মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো হলরুম ফাঁকা হয়ে গেল। সবে বের হতেই আজলানের ভেতরের সাইকো গ্যাংস্টারটা পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে এলো। সে টেবিলের পাশে থাকা বিশাল লোহার ওয়েট পেপারটা হাত দিয়ে তুলে নিল এবং তার সাংঘাতিক
ও দানবীয় শক্তি দিয়ে সেটা ডাইনিং টেবিলের মার্কার সেই কাঁচের কনফারেন্স টেবিলের উপর সজোরে আছাড় মারল। ঝনঝন চুরচুর শব্দে পুরো টেবিলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মেঝেতে মিশে গেল। ভাঙা কাচের স্তূপের সামনে দাঁড়িয়ে আজলান নিজের মাথাটা পেছন দিকে হেলিয়ে এক উন্মাদের মতো অট্ট হাসিতে ফেটে পড়ল। পুরো ফাঁকা ঘরে তার সেই ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হতে লাগলো। হাসতে হাসতে এক পর্যায়ে তার চোখ দিয়ে যেন আগুন ছড়তে লাগলো। সে দেয়ালে একটা খুশি মেরে দাঁত কিরমির করে নিজের মনেই বলতে লাগলো, পান্তির বাচ্চা এলিনা, আজকে যে জবান দিয়ে তুই দুনিয়ার অন্য একজন পুরুষের সামনে দাঁড়িয়ে আমাকে এত সহজে ঘৃণা করে বললি, সেটা বলার সময় তোর বুকটা একবারও কাঁপলো না? তোর এই জবানটা একটু থমকে গেল না? তুই আজলান চৌধুরীকে তোর স্বামী বলে স্বীকার করতে লজ্জা পাস, তাই না? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সুইটহার্ট। যেদিনে আজলান চৌধুরী তোকে পুরোপুরি নিজের করে ভাঙবে, সেদিনে একই জবান দিয়ে তুই পৃথিবীর বুকে চিৎকার করে বলবি যে তুই শুধু আর শুধুমাত্র আমার। রাত তখন ঠিক 11টা। সচরাচর এই সময়ে আজলান চৌধুরীকে বাড়িতে এভাবে দেখতে পাওয়া যায় না, কিন্তু আজকে সে যখন মেনশনের মূল দরজা ঠেলে ভেতরে ঢুকল, তখন পুরো ড্রয়িং রুমের পরিবেশ এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। আজলান আজ সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় ঘরে ফিরেছে। তার পা দুটো অল্প অল্প টলছে, আর সে এক হাতে রায়নার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে শক্ত করে মিশিয়ে রেখেছে। সোফায় তখনও বসেছিল এলিনা। সে শান্ত চোখে আজলানের এই নোংরামির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই রায়না সবাইকে দেখানোর জন্য ইচ্ছে করেই নিজের চুলগুলো আঙুল দিয়ে কানের পাশে গুজে দিল, আর সাথে সাথেই তার গলায় একটা তাজা গাঢ় লাভ বাইট স্পষ্ট হয়ে উঠল। এলিনার চোখ এড়াল না সে তাক। সে বুঝলো আজলান তাকে এবং এই বাড়ির সবাইকে অপমান করার জন্যই আজ এই নোংরা খেলা খেলেছে। নীলিমা চৌধুরী ছেলের এই রূপ দেখে সোফা ছেড়ে তীব্র রাগে দাঁড়িয়ে পড়লেন। তিনি গর্জে উঠে বললেন, আজলান, তোমার এত বড় সাহস কিভাবে হলো? চৌধুরী বাড়ির একটা ঐতিহ্য আছে, তুমি এভাবে নেশাগ্রস্ত হয়ে একটা বাইরের মেয়েকে জড়িয়ে ধরে এই বাড়িতে ঢুকলে কোন সাহসে? আজলানের পাশে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল শ্রাবণ। সে আন্টিকে শান্ত করার জন্য হাত বাড়িয়ে বলল, আন্টি, আসলে আজলান আজ খুব... শ্রাবণের কথা শেষ হওয়ার আগেই আজলান মাঝপথে ফোড়ন কেটে কুৎসিত এক হাসি হেসে মমের দিকে তাকিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলল, মম প্লিজ, এমন খ্যাতের মতো কথা কেন বলছো? হ্যাঁ, রায়না তো আমার ফিউচার ওয়াইফ। ছেলের এমন বেয়াদবি দেখে সাজ্জাদ চৌধুরী এবার আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি বাঘের মতো গর্জে উঠে বললেন, আজনাল চৌধুরী, নিজের লিমিটের মধ্যে থাকো। এই সাজ্জাদ চৌধুরী যদি তোমাকে আজ লিমিট চেনাতে নামে, তবে তোমার এই শরীর আর আস্ত বা অক্ষত অবস্থায় থাকবে না। আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করার দুঃসাহস দ্বিতীয়বার দেখাবে না। এলিনা কোনো কথা বলছে না। সে শুধু এক দৃষ্টিতে আজলানের চোখের দিকে তাকিয়ে তার ভেতরের আসলটা বোঝার চেষ্টা করছে। বাবার ধমক খেয়ে আজলানের ভেতরে জেদ আর অহংকার যেন আরো চওড়া হয়ে উঠল। সে সবার সামনে ইচ্ছে করে রায়নার কোমর আরো শক্ত করে চেপে ধরল এবং রায়নার হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটের স্পর্শ করিয়ে এক গভীর চুমু খেল। নীলিমা চৌধুরী ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চিৎকার করে উঠলেন, আজলান, তোমার কি বিন্দু মাত্র লজ্জা বা আত্মসম্মান নেই? ঘরে নিজের বিবাহিত স্ত্রী থাকতে একটা বাইরের সস্তা মেয়ের সঙ্গে এভাবে ঘেঁষে দাঁড়িয়ে এই নোংরামি করতে তোমার বাঁধলো না? এতক্ষণ পর এলিনা সোফা থেকে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার মুখে তখন এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। সে নীলিমা চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মম, বাদ দাও তো এসব। এসব পুরুষ মানুষদের আসলে কোনো নির্দিষ্ট চরিত্র বা আদর্শ থাকে না। এদের পেছনে মুখ নষ্ট করাটাই বৃথা। কাপুরুষ, এই একটা শব্দ যেন মেয়রের সেই অডিও রেকর্ডিং এর পর আজলানের জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিল। এলেনার মুখ থেকে কাপুরুষ শব্দটা শোনা মাত্র আজলান নিজের সমস্ত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার ভেতরে সে আদিম হিংস্র মাফিয়া রূপটা চাড়া দিয়ে উঠল। সে রায়নাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চোখের পলক ফেলার আগেই
নিজের সর্বোচ্চ শারীরিক শক্তি দিয়ে বাড়ির সবার সামনে এলিনার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। আঘাতের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে এলিনা ছিটকে গিয়ে সোফার কোণে আছাড় খেয়ে পড়ল। ড্রয়িং রুম উপস্থিত সাজ্জাদ চৌধুরী, নীলিমা চৌধুরী থেকে শুরু করে শ্রাবণ পর্যন্ত প্রত্যেকে এই আকস্মিক কাণ্ডে পুরো তাজ্জব হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কেউ ভাবতে পারেনি আজলান সবার সামনে এলিনার গায়ে এভাবে হাত তুলবে। এলিনার ঠোঁটের কোণ ফেটে 1 ফোঁটা 2 ফোঁটা করে তাজা লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার ফর্সা থুতনিতে। কিন্তু এলিনা আর চিৎকার করলো না, এমনকি তার চোখ দিয়ে 1 ফোঁটা জলও বের হলো না। আজলান উন্মাদের মতো এগিয়ে গিয়ে সোফা থেকে এলিনাকে চুল ধরে টেনে তুলল এবং তার ফেটে যাওয়া গালটা নিজের শক্ত হাত দিয়ে সজোরে চেপে ধরল। এলিনা চোখের খুব কাছে নিজের রক্তচক্ষু এনে দাঁত কিরমির করে হেসে হেসে বলল, এই চৌধুরী বাড়িতে তুই একটা আশ্রিত হিসেবে আছিস হেলেনা। আশ্রিত আছিস, আশ্রিতের মতোই থাকবি। খবরদার কখনোই নিজের সীমানা ভুলে মালিকের পার্সোনাল ব্যাপারে কথা বলার চেষ্টা করবি না, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে তোর। সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী রাগে ফেটে পড়ে আজলানের দিকে তেড়ে এলেন। সাজ্জাদ চৌধুরী চিৎকার করে বললেন, আজলান, সারোকে বলছি, হাত ছড়া ওর ওপর থেকে। শ্রাবণও আজলানের হাত টেনে ধরে বলল, ভাই তুই পুরো পাগল হয়ে গেছিস, ছাড় এলিনাকে, ও মরে যাবে। কিন্তু আজলান যেন আজ এক অবাধ্য দানব। সে কারো কোনো কথাই শুনছে না। আর ঠিক তখনই একপাশে দাঁড়িয়ে থাকা রায়না নিজের ঠোঁটের কোণে এক কুৎসিত বেজার হাসি ফুটিয়ে তুলল। সে আজলানের বাহু জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, ছেড়ে দাও না আজলান বেবি, এইসব সস্তা মেয়েদের গায়ে হাত দিয়ে নিজের হাত নোংরা করো না। ও ওর যোগ্য শাস্তি পেয়ে গেছে। গালে থাপ্পড় খাওয়ার পর ড্রয়িং রুমের সবাই যখন স্তব্ধ, ঠিক তখনই এলিনা ওভাবে মেঝেতে বসে এক অদ্ভুত গা শিউরে ওঠা হাসি হেসে উঠল। তার সেই হাসিতে কোনো কান্না ছিল না, ছিল এক ভয়ঙ্কর উন্মাদনা। আজলান নিজের রাগ বজায় রাখলেও এলিনার এই রূপ দেখে তার নিজের অজান্তেই ব্রোজরা কুচকে গেল। এলিনা অত্যন্ত শান্তভাবে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখ থেকে রক্ত মুছে নিয়ে ধীর পায়ে হেঁটে চলে গেল কিচেনের দিকে। একপাশে দাঁড়িয়ে রায়না তখন আজলানের বাহু জড়িয়ে ধরে আল্লাহ দেখিয়ে বলতে লাগলো, এসব ছোট লোকের সাথে কথা বলে নিজের দাম কমিয়ে দিতে নেই বেবি, চলো আমরা উপরে যাই। আরসলান, ঠিক তখনই পুরো চৌধুরী ম্যানশন কাঁপিয়ে বাঘিনীর মতো এক বিকট চিৎকার দিল এলিনা। সেই গলার আওয়াজে আজলান চৌধুরীর নামের রাশিয়ার দুর্ধর্ষ গ্যাংস্টারটার মনে অজান্তেই এক ঢোক গিলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল কিচেন থেকে এলিনা বের হয়ে আসছে, আর তার ডান হাতে চকচক করছে একটা বিশাল ধারালো আঁশবটি। এলিনা সেই রক্তমাখা ঠোঁটে বৈশাচিক হাসতে হাসতে আজলানের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, গোলামের ঘরের গোলাম, তোর একদিন নয়তো আজ আমার একদিন। খুব বার বেড়েছে রে তোর, হ্যাঁ? মাতাল হয়েছিস? আজকে তোর বুক চিরে কলিজা ফাড়বো আমি। তুই খালি জায়গায় দাঁড়া, গোলামের পুত। আজকে তোর এই মাতলামি আমি বের করছি। তোর যে হাতটা আমার গায়ে উঠেছে, ওই হাত কেটে তোর গলায় ঝুলাবো আজ। তুই খালি দাঁড়া আজলান। এলিনার মুখের এই ভয়ঙ্কর ডায়ালগ আর রূপ দেখে সাজ্জাদ চৌধুরী আর নীলিমা চৌধুরী পর্যন্ত অবাক হয়ে গেলেন। তবে নীলিমা চৌধুরী ছেলের উপর রেগে থাকায় উনি উল্টো এলিনাকে উস্কে দিয়ে হাততালি দিয়ে হেসে উঠলেন। সাব্বাস আম্মু, ওই গোলামকে আজকের এমন শিক্ষা দিবি যেন তোর উপর দ্বিতীয়বার গায়ে হাত তোলার আগে ও শতবার ভাবতে বাধ্য হয়। মায়ের মুখে এমন উস্কানি আর এলিনার হাতের সেই রক্ত জল করা বটি দেখে আজলান চৌধুরী এতক্ষণে বুঝতে পারল যে তার কচি বউ এখন পুরোপুরি সাইকো মোডে চলে গেছে। সে আর নিজের গ্যাংস্টারগিরি দেখানোর সুযোগ পেল না। মনে মনে অনবরত দোয়ায় অনুস পড়তে পড়তে ড্রয়িং রুম থেকে মেইন দরজার দিকে দিল এক বিশাল দৌড়। এলিনাও বটি উঁচিয়ে তার পেছন পেছনে দিল সাইরেনের মতো চিৎকার করে দৌড়। বটি হাতে আজলানকে তাড়া করছে এলিনা। এই দৃশ্য দেখতে দেখতে আজলান এক ছোটে ঘরের বাইরে এসে ডিরেক্ট চৌধুরী ভিলার মাঝখানে বাগানের মাঝখানে চলে গেল।
পেছনে এলিনাকে একদম কাছে চলে আসতে দেখে আজলান আর কোনো উপায় না পেয়ে জাস্ট এক লাফে বাগানের একটা বিশাল বুড়ো আম গাছের উপর চড়ে বসলো এবং তরতর করে মগ ঢালে গিয়ে বুক ধুকধুক করতে করতে বসে রইল। রাশিয়ার মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকে এভাবে বউয়ের ভয়ে আম গাছে উঠতে দেখে বাগানের সশস্ত্র বডিগার্ডরা সবাই হা হয়ে গেল। তাদের মুখ হা হয়ে হাত থেকে প্রায় বন্দুক পড়ে যাওয়ার দশা। জন নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হাই খোদা, বাইরের লোকে যদি আজ এই দৃশ্য দেখে তবে কি বলবে যে লোকটা পুরো রাশিয়া কাঁপিয়ে বেড়ায়। সে আজ একটা বটির ভয়ে আম গাছে বাঁদরের মতো উঠে বসে আছে। এলিনা গাছের নিচে গিয়ে বটিটা গাছের গুঁড়িতে সজোরে কোপ মেরে আটকে দিল। তারপর উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বেয়াদ্দবের বাচ্চা, নাম খালি তুই নিচে। তোর বুক চিরে আজ আমি তোর ওই গরম রক্ত দিয়ে শরীরের বডি লোশন লাগিয়ে নিব। নাম তুই। ডালে বসে আজলান নিজের প্যান্টের ধুলো ঝাড়তে ঝাড়তে মনে মনে চরম আফসোস করতে লাগলো। হায় রে আসলান চৌধুরী, কেমন গ্যাংস্টারটা তুই! একটা 22 বছরের 47 কেজি ওজনের নারীকে তুই এইভাবে ভয় পাচ্ছিস? 34 বছর একটা তাগটা পুরুষ হয়ে আজ তোকে একটা পুচকি মেয়ের ভয়ে আম গাছের কাঠ বেড়ানোর মতো বসে থাকতে হচ্ছে। থুতু দে নিজের এই গ্যাংস্টার লাইফে। এদিকে বারান্দায় দাঁড়িয়ে নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী ছেলের এই করুণ দশা দেখে হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরল। সাজ্জাদ চৌধুরী চোখ দিয়ে তো হাসতে হাসতে পানি চলে এসেছে। গাছের নিচ থেকে এলিনা বটিটা আবার হাতে নিয়ে দাঁত কিরমির করে শেষবারের মতো গর্জে উঠল। নাম কই দিলাম? আজলাইনা, নিচে নাম। আজলাইনা যখন কিছুতেই আম গাছ থেকে নিচে নামছে না, তখন এলিনা আর সহ্য করতে পারল না। সে বাগানের আইল থেকে ছোট ছোট ইটের টুকরো কুড়িয়ে নিয়ে গাছের মগডালের দিকে টিক করে ছুটতে লাগলো। ঠাস ঠাস করে বাগানের এই ঐতিহাসিক দৃশ্য দেখে শ্রাবণ নিজের হাসি আর ধরে রাখতে পারল না। সে হাসতে হাসতে ভারসাম্য হারিয়ে সোজা বডিগার্ড জনের গায়ের উপর গিয়ে আছাড় খেয়ে পড়ল। জন বিরক্ত চোখে নিজের কপাল চাপড়ালো। গাছের নিচে দাঁড়িয়ে এলিনা যখন পুরো দমে ইট মারছে, ঠিক তখনই একটা বড় ইটের টুকরো আজলানের পায়ের দিকে আসতেই সে ডাল থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আর ব্যাস, মুগডাল থেকে সরাসরি নিচে থাকা এলিনার গায়ের উপর এসে ধপাস করে আছাড় খেয়ে পড়ল আজলান। দুজনের ওজনের ধাক্কায় তারা দুজনেই বাগানের নরম ঘাসের উপর গড়িয়ে পড়ল। আজলান সোজা গিয়ে পড়ল এলিনার একদম উপরে। মুহূর্তের মধ্যে আজলানের পুরো দুনিয়া যেন থমকে গেল। এলিনার এলোমেলো হয়ে যাওয়া চুল, তার ফর্সা মুখের সে জেদি চাহনি আর তার শরীরের উষ্ণতা আজলানকে 1 সেকেন্ডে স্তব্ধ করে দিল।